আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতে আমরা HTML এর বেসিক পার্টগুলো শেষ করেছি, যে HTML এর যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয় বা ট্যাগগুলো ব্যবহার করা হয়, মোটামুটি আমরা অনেকগুলো সম্পর্কে পড়াশোনা করেছি। এখন ব্যাপার হলো আমরা শুধু HTML দিয়ে একটা ডিজাইনকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না, তো সেই কারণে আমাদের CSS এর হেল্প নিতে হবে। তো আমরা এখন থেকে আমরা CSS এর সাথে HTML-টা প্র্যাকটিস করব, যাতে করে CSS এর অনেক টার্মসগুলো আমরা দেখতে পারবো, কিভাবে ব্যবহার করতে হয়, বা দেখা গেল যে অনেক ফিচার যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করব। আর সাথে আমরা HTML-টাও আরও ভালোভাবে জানতে পারবো। তো আমরা এতদিন কাজ করেছিলাম, আমি এই একটা ফোল্ডারের ভিতরে যদি একটা ফাইল নিই, তাহলে এতদিন আমরা নিয়েছিলাম index.html, তাই না? আমরা এরকম একটা ফাইল নিয়ে এতদিন কাজ করেছি। এখন CSS করতে গেলে আমাদের CSS-টা হলো তিনটা ভাবে ইউজ করা যায়। HTML এর সাথে CSS তিনভাবে ইউজ করা যায়। সেটা হলো নাম্বার অন ইন্টারনাল, আমি যদি একটু লিখি তাহলে আগে এসে থেকে নিয়ে লিখি এক্সটার্নাল, নাম্বার 2 ইন্টারনাল, আর হলো ইনলাইন। ঠিক আছে, আমরা এই তিনভাবে CSS কে HTML এর সাথে ইন্টিগ্রেট করতে পারি। এখন এই তিন প্রকার কোনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, এক্সটার্নালটা কি জিনিস? এক্সটার্নাল শুনেই বোঝা যাচ্ছে যে এটা হলো বাইরের কোনো কিছু। ঠিক আছে, যেটা আমার এই পেজের ভিতরে কিছু না। তার মানে যদি এরকম হয় যে আমরা যখন একটা ডিজাইন করি, সেই ডিজাইনের জন্য আমাদের CSS-টা দেখা গেল আস্তে আস্তে যখন ডিজাইনটা বেশি হবে তখন CSS-টা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো সেজন্য দেখা গেল আমি যদি একটা পেজের ভিতরে HTML এবং CSS দুটোই লিখে দিই, তাহলে দেখা গেল যে এক সময় আমাদের এই কোডটা ম্যানেজেবল করার মতো অবস্থায় থাকবে না। আর যে 200, 500, 1000 লাইন যদি কোডিং হয়ে যায়, তখন দেখা গেল যে আমরা বুঝতে পারবো না কোনটা কিভাবে হচ্ছে। তো আমরা কি করব, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সেপারেট ফাইল তৈরি করে ফেলবো। যেমন যেহেতু আমার এই ফাইলটা কিসের জন্য, মার্কআপের জন্য, তো আমি HTML গুলো শুধু মার্কআপগুলো এখানে লিখব, আর স্টাইলের জন্য আমার যেগুলো দরকার সেগুলো আমি আলাদা একটা ফাইলে লিখব। তো যদি আমি এরকম করি যে আমার স্টাইলগুলো আলাদা একটা ফাইলে আমি লিখব, লেখার পরে সেটা আমি HTML এর সাথে লিঙ্ক করে দেব, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো এক্সটার্নাল CSS। এই যে CSS-টা আমরা ডিক্লেয়ার করব সেটার নাম হলো এক্সটার্নাল CSS, যদি কিনা আমরা অন্য একটা পেজে এটা ব্যবহার করি। ঠিক আছে, আর ইন্টারনাল কি? ইন্টারনাল হলো যদি আমরা এই পেজের ভিতরে বলতে আমরা হেডের ভিতরে লিখি, আসলে হেড শেষ হওয়ার আগে এখানে লিখি। তো এই হেডের ভিতরে যদি আমরা, মানে এই পেজের ভিতরে, টোটাল কথা, এই পেজের ভিতরে যদি আমরা CSS-টা লিখে দিই, তাহলে সেটাকে বলে ইন্টারনাল। আর ইনলাইন কোনটা বলে? ইনলাইনও এই পেজের ভিতরেই, কিন্তু আসলে আমি যে লাইনে মার্কআপটা নিয়ে কাজ করতেছি, সাপোজ আমি একটা H2 বা একটা P নিয়ে কাজ করতেছি, সেই H2 বা P এর সাথে আমি যদি অ্যাট্রিবিউট আকারে কোনো স্টাইল অ্যাড করি, তখন সেগুলোকে বলা হয় ইনলাইন। ক্লিয়ার সবাই? তাহলে আমি যদি বাইরের কোনো পেজে স্টাইল করে সেটাকে এখানে অ্যাড করি, তাহলে আমি বলবো এটা এক্সটার্নাল CSS। যদি আমি এই পেজের ভিতরে হেডের ভিতরে অ্যাড করি, তাহলে সেটাকে বলবো ইন্টারনাল CSS। আর এই যে বডির ভিতরে আমি যে এলিমেন্টটা নিয়ে কাজ করব, সেই এলিমেন্টে যদি আমি কোনো স্টাইল লিখি, তখন আমরা বলবো ইনলাইন CSS। ঠিক আছে, তো আমরা একটু দেখি ইনলাইন CSS-টা কীরকম, আগে যদি সেটা একটু দেখি। সাপোজ আমি এখানে ব্যবহার করতেছি একটা H2,
ঠিক আছে, সাপোজ এখানে লেখা হলো হ্যালো। এখন কথা হলো যে এই হ্যালো এই যে লেখাটা আসবে সেটা যদি আমি কোনো একটা স্টাইল করতে চাই, সাপোজ আমি কালার চেঞ্জ করব, তখন আমি এটার সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যার নাম হলো স্টাইল। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটের সাথে আমরা একটা প্রপার্টি দিতে পারি কালার, আর তার একটা ভ্যালু দিতে পারি। ঠিক আছে, এখন আমি যদি এই পেজটাকে রান করি তাহলে এই যে হ্যালো লেখাটা আসবে সেটার এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু ভায়োলেট, এই কালারটা আর কি এই লেখাটার জন্য কাজ করবে। তো এই যে আমি যেখানে কাজ করতেছি সেখানে আমি একটা স্টাইল ডিক্লেয়ার করলাম, এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস কিভাবে হতো, যদি আমি এই হেডের ভিতরে আমি যদি এখানে বলে দিই স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, সরি একটা এলিমেন্ট আছে, এটার ভিতরে যদি আমি বলে দিই যে সাপোজ H2 তার কালার হবে এই যে ব্লু ভায়োলেট, তাহলে এটা আসলে কিন্তু একই কাজ করত। ঠিক আছে, এটাও যে কাজ করবে আমি এটা লিখে দিলে সেই কাজ করবে। আচ্ছা, আর তাহলে আমার এক্সটার্নাল সিএসএসটা কোনটা? এক্সটার্নাল সিএসএস হবে তখন যখন কিনা আমি এই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফাইল ডিক্লেয়ার করব, সাপোজ নাম দিলাম style.css। ঠিক আছে, আমি এরকম একটা সিএসএস ডিক্লেয়ার করলাম, এখানে আমি h2 লিখলাম, এখানে যদি লিখি কালার যে ব্লু ভায়োলেট, তাহলে এটার কাজও একই, কিন্তু এখানে একটা কথা আছে। আচ্ছা, আমি ফাইলটাকে একটু রান করাই, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, কি করলাম, ও টার্মিনাল ওপেন করতেছি কেন? আচ্ছা, তাহলে আমরা রান করলাম এবং দেখতে পাচ্ছি ব্লু ভায়োলেট যে কালারটা সেটা এখানে চলে আসছে। এখন এখানে আমরা কি করলাম, যদি আমি এই লেখাটা না লিখতাম, সাপোজ এটা এখানে নেই, এখন যদি আমি সেভ করি তাহলেও এটা কাজ করবে। কেন করবে? কারণ আমি ইনলাইনে এটা লিখে দিয়েছি, ইনলাইনে আমি এটা ডিক্লেয়ার করছি। এখন ব্যাপার হলো যদি এটা না থাকতো, যদি এটা থাকতো আর এটা না থাকতো তাহলেও আসলে একই কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা ইন্টারনাল আর ইনলাইন দেখলাম। এখন এক্সটার্নালের জন্য আমরা আলাদা একটা সিএসএস ডিক্লেয়ার করছি, ফাইল ডিক্লেয়ার করছি, যেখানে আমি একটা সিএসএস লিখছি h2 এর জন্য। এখন আমি যদি এইটা উঠায়ে দিই তাহলে আমার এটা কি কালার হবে না হবে না বলেন তো? আমি তো সিএসএস লিখে দিছি, তাই না? কিন্তু কালার হয়নি। কেন হয়নি? কারণ আমি এটা আলাদা একটা পেজে ডিক্লেয়ার করছি, কিন্তু আমি এই HTML এর ভিতরে কোথাও বলে দিইনি যে এইখানে যে সিএসএসটা আছে, যে স্টাইল শিটটা আছে, সেইটা এই ফাইলের সাথে ইন্টিগ্রেট হবে বা এই ফাইল ওই সিএসএসটাকে ব্যবহার করবে, এটা আমরা বলি নাই, সুতরাং কাজ করবে না। তো বলতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই হেডের ভিতরে আমাদের লিঙ্কিং করতে হবে। হেডের ভিতরে আমাদের লিঙ্কিং করতে হবে
স্টাইল শিট কি দিতে হয়, এখানে পাথটা বলে দিতে হবে স্টাইল ডট সিএসএস। এখন যদি আমরা দেখি তাহলে দেখেন এটা কাজ করতেছে। এবং এখানে একটা কথা বলে রাখি, এখানে হলো আপনার এটা হলো ফাইলের নাম, যে ফাইল আমি এখানে করতে চাচ্ছি। তো এখানে স্টাইল ডট সিএসএস আছে, সেজন্য আমি এখানে লিখছি স্টাইল ডট সিএসএস। এটা অন্য নামে হলেও সেটা দিয়ে দিতাম, কিন্তু ডট সিএসএস এই এক্সটেনশনটা কমন থাকবে, ঠিক আছে। এটা সিএসএস না থাকলে কাজ করবে না। এখন এটা তো আমরা বুঝতে পারছি। আর যদি এটা আমার সিএসএস নামে একটা ফোল্ডারের ভিতরে থাকতো, আমরা কি করব, সব সময় আমাদের সিএসএসগুলো আমরা একটা সিএসএস নামে ফোল্ডার করে নিতে পারি। তারপর আমরা কি করতে পারি, এই স্টাইলগুলোকে আমরা আমাদের সবগুলো স্টাইলে আমরা এই ফোল্ডারের ভিতরে রাখতে পারি। এখন কি কাজ করবে? করবে না। কেন করবে না? কারণ এটা সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, যেটা আমাকে বলে দিতে হবে। আমরা এর আগে শিখে আসছি, তাই না? কিন্তু এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা হলো বলে দিতে হবে যে এই যে ফাইলটা আমি লিঙ্ক করাতে চাচ্ছি তার সাথে এটার রিলেশনটা কি, ঠিক আছে। তো এটার সাথে এই ফাইলের রিলেশনটা হলো স্টাইল শিট। তার মানে এই ফাইলকে বলে দিলাম যে ফাইলটা আমি এখানে কল করতেছি সেটা হলো একটা স্টাইল শিট। স্টাইল তুমি তাকে এইভাবে তার সাথে সেরকম বিহেভ করবা, ঠিক আছে। এটা না দিলে কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতেছি যে কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আমাদের শেয়ার্ড সিস্টেম থাকবে, যেগুলো যে সেকশনগুলো আমাদের কমন থাকবে প্রত্যেক পেজে থাকবে, ওগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। যে ফাইলগুলো যে অংশগুলো আমাদের কমন থাকবে সেগুলো আমরা একটা সিএসএস ফাইলে লিখতে পারি। আর যদি আমরা চাই যে প্রত্যেক পেজের জন্য আলাদা করব, সেক্ষেত্রে আমরা পেজের জন্য আলাদা করতে পারি। যেগুলো কমন না সেগুলো আলাদা করতে পারি, কিন্তু যেগুলো কমন সেগুলো আমরা একটা ফাইল থেকে ইউজ করব। না হলে আমি যদি চেঞ্জ করে দিতে বলি, যে সাপোজ একটা কালার আছে, আমি বললাম আপনার পেজ আছে 50টা, আমি বললাম যে আপনি কালার চেঞ্জ করে দেন, তাহলে আপনাকে 50টা পেজে যেয়েই কালার চেঞ্জ করতে হবে, তখন এটা সমস্যা, ঠিক আছে। কিন্তু একটা ফাইল থেকে হইলে এক জায়গায় চেঞ্জ করে দিলে 50টা পেজেই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, আচ্ছা, আমরা অন্য একটা এক্সটার্নাল পেজকে আমরা লিঙ্ক করাতে পারছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোথাও কালার ডিফাইন করা নেই, কিন্তু তারপরেও লেখাটা কালার আসতেছে, সেটা আমাদের এক্সটার্নাল ফাইল থেকে। এখন আমি আরেকটা কথা বলে নিই সিএসএস এ যাওয়ার আগে, সেটা হলো আসলে আমরা এই যে তিনটা ভাবে সিএসএস কে ডিফাইন করতে পারি, তো এইগুলোর ভিতরে কোনটার প্রায়োরিটি সব থেকে বেশি, ঠিক আছে। যদি আমরা সেটা বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা যেটা আগে জানবো সেটা হবে সিএসএস এর সবসময় নিচের থেকে প্রায়োরিটি বেশি, ঠিক আছে। মানে যেটা যার পরে থাকবে তার প্রায়োরিটি সব থেকে বেশি। এখন আমি একটা এক্সটার্নাল পেজ নিলাম সিএসএস এর জন্য, যেখানে H2 একটা কালার ডিফাইন করছি ব্লু ভায়োলেট। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই লেখাটার কালার ব্লু ভায়োলেট হচ্ছে। এখন এই ফাইলের ভিতরে, HTML ফাইলের ভিতরে যদি আমি স্টাইল ট্যাগ ডিক্লেয়ার করি একটা, মানে আমি যদি একটা ইন্টারনাল সিএসএস ডিফাইন করি, আর এখানে যদি বলে দিই কালার রেড, তাহলে বলেন তো কোন কালারটা দেখা যাবে? এক জায়গায় বলে আসলাম কালার ব্লু ভায়োলেট, আরেক জায়গায় বলছি কালার রেড। দেখেন এখানে রেড কালার আসবে। কেন? কারণ এই যে স্টাইলটা আমি যেখানে ডিফাইন করছি
তার আগে কিন্তু এটা কল হয়েছে, তো আমরা বলছি সিএসএস সবসময় নিচের থেকে প্রায়োরিটি বেশি, তো যেহেতু এটা পরে কল হয়েছে এই জন্য এটার প্রায়োরিটি বেশি। কিন্তু আমি যদি এটাকে কপি করে কাট করে যদি আমি এটার নিচে দিয়ে দিই তাহলে আমরা দেখব যে আমাদের লেখাটা আবার ব্লু ভায়োলেট হয়ে গেছে। কেন? কারণ এখানে আগে হচ্ছে সে রেড হয়ে যাচ্ছে একবার, যাওয়ার পর যখনই এই ফাইলটা লোড হচ্ছে তখন এটা ওভাররাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ব্যাপার হলো যদি আমরা এটাতে আবার ইনলাইন সিএসএস ডিক্লেয়ার করি, স্টাইল এখানে যদি কালার দিয়ে দিই গ্রিন, তাহলে দেখব এই কালারটা আসলে গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, আমরা যদি ইনলাইনে কোনো সিএসএস ডিক্লেয়ার করি, স্টাইল ডিক্লেয়ার করি, তাহলে সেটার প্রায়োরিটি সব থেকে বেশি। তারপরে আমরা যদি ওই পেজের ভিতরে ইনলাইন কোনো ইন্টারনাল কোনো সিএসএস লিখি তাহলে ইনলাইনের পরে তার প্রায়োরিটি বেশি, এবং যদি এক্সটার্নাল সিএসএসটা আমরা ডিফাইন করি তার প্রায়োরিটি আরও কম। ঠিক আছে, আর যেটা যার নিচে থাকবে তো তার প্রায়োরিটি সব থেকে বেশি হবে। বুঝতে পারছেন সবাই? তাহলে কোনো কারণে যদি আমরা বাইরের কোনো সিএসএস আমাদের ব্যবহার করতে হয়, কোনো সিএসএস লাইব্রেরি, তখন আমরা সিএসএস লাইব্রেরিটাকে আগে কল করব, করে আমরা আমাদের নিজেদের ডিজাইন মডিফিকেশন করার জন্য যে সিএসএসটা থাকবে সেই সিএসএসটা আমরা তারপরে কল করব। কেন? যাতে ওইটার যদি কোনো যে লাইব্রেরিটা আমরা নিয়ে কাজ করতেছি সেটার যদি কোনো কোড আমাদের ওভাররাইট করতে হয় তাহলে যেন আমাদের কোডে লিখলেই সেটা কাজ করে। ঠিক আছে, এই জন্য আমাদের কোডটা নিচে রাখবো, আর বাইরে কোনো লাইব্রেরি নিয়ে কাজ করলে সেটাকে আগে কল করব উপরে। আচ্ছা, এখন আমরা সিএসএস এর বেসিক সিনট্যাক্স সম্পর্কে একটু জানবো, যে সিএসএসটা আসলে কিভাবে লিখতে হয়। আমি যে লিখলাম এরকম, অনেকে যারা জানেন তারা ওইভাবে কিছু মনে হবে না, যে আসলে তো ঠিকই আছে, কিন্তু যারা জানে না তারা হঠাৎ করে ভাবতে পারেন যে কি লিখলো আর কি হয়ে গেল। তো এই সিনট্যাক্সটা কীরকম সেটা আমি বলতেছি। প্রথম আমাদের থাকে সিলেক্টর। ঠিক আছে, আমাদের একটা সিলেক্টর থাকবে। সিলেক্টর কী জিনিস আমি বলতেছি সেটা। আমাদের একটা সিলেক্টর থাকবে, তারপর আমাদের একটা কার্লি ব্রেসেস থাকবে যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, তো সেটা থাকবে। তারপরে এখানে থাকে আমাদের প্রপার্টি, আর একটা কোলন দিয়ে থাকে সেই প্রপার্টির ভ্যালু, শেষে সেমিকোলন দিয়ে শেষ হয়। ঠিক আছে, আমরা যত সিএসএস দেখব না কেন সবগুলো সিএসএস একইভাবে লিখতে হয়। কিভাবে? আমাদের একটা সিলেক্টর থাকবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট থাকে, তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের প্রপার্টি থাকে আর ভ্যালু থাকে। প্রপার্টি, ক্লোন, ভ্যালু থাকবে, আর শেষে সেমিকোলন দিয়ে শেষ হবে। এখন এই সিলেক্টরটা কি? সিলেক্টর হলো যে কোনো এলিমেন্টকে সিলেক্ট করা যায় এরকম কোনো কিছু, তাই না? যেটা দিয়ে সিলেক্ট করা যায় সেটাই তো সিলেক্টর। তার মানে এখানে ব্যাপার হলো আমি কোন এলিমেন্টকে বা কোন ট্যাগটাকে আমরা কোনো একটা স্টাইল করতে চাচ্ছি, যে কোনো ধরনের স্টাইল। ঠিক আছে, কোন এলিমেন্টকে আমরা স্টাইল করতে চাচ্ছি সেটা আমাকে এখানে বলতে হবে। তাহলে সেটা হলো সিলেক্টর। সেটা কোনো ট্যাগের নাম হতে পারে, সেটা কোনো আইডি বা ক্লাস সেগুলো হতে পারে। আমরা আইডি ক্লাস নিয়ে পড়াশোনা এখনো করিনি, আমরা বলবো সেটা। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমি কোনটার উপরে কাজ করব সেটা বলতে হবে। আর প্রপার্টিটা কি? যে আমি এই যেটাকে সিলেক্ট করলাম, তাহলে এই সিলেক্টরের ক্ষেত্রে কি বলতেছি? কোনটার উপরে কাজ করব। এবার যেটাকে সিলেক্ট করলাম সেটাতে কি কাজ হবে, ঠিক আছে? আর যে কাজ আমরা করতে চাচ্ছি সেটার আসলে মানটা কি
সেটা হবে ভ্যালুতে। যেমন এখানে যদি বলি, তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের h2 নামে একটা ট্যাগ আছে বা এলিমেন্ট আছে। সেই এলিমেন্টকে ধরলাম যে আমার পেজের ভিতরে যে h2 আছে তাকে আমি সিলেক্ট করে তার উপরে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি। ভালো কথা। এখন বলতেছি কি স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি, তার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। আর ক্লোনের ভিতরে এখানে বলতে হবে যে কি কালার দিতে চাচ্ছি। তার মানে আমার ভ্যালুটা কি, যে স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি তার মান, আর প্রপার্টিটা হলো কি আমি কি করতে চাচ্ছি, আর সিলেক্টরটা কি কার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ক্লিয়ার সবাই? এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট সেটা বলতেছি। সিএসএসে আমাদের পরেও অনেক ইউজ হবে, এবং আমরা যখন জাভাস্ক্রিপ্ট দেখব তখনও দেখব এই সিলেক্টরটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এই সিলেক্টরটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, সবাই একটু নোট ডাউন করে নেবেন। আচ্ছা, এখন আমরা আজকে আরো একটা জিনিস পড়ব, সেটা হলো আইডি এবং ক্লাস। তো আইডি কাকে বলে আর ক্লাস কাকে বলে, যদি আমরা একটু এগুলোকে কি বলে, এগুলো হলো সিলেক্টর, ঠিক আছে। সিলেক্টর কি কি হতে পারে, ডিরেক্ট ট্যাগ বা এলিমেন্ট নেম। ট্যাগ বা এলিমেন্টের নাম ডিরেক্ট আমরা লিখতে পারি, যেমন সিএসএস এ আগে লিখছি h2, এরকম হতে পারে। আবার কি হতে পারে, কোনো আইডি হতে পারে অথবা ক্লাস হতে পারে। এখন এই আইডি বা ক্লাস কি সেটা যদি আমরা একটু বলি, তাহলে ট্যাগ বা এলিমেন্ট কি সেটা তো বুঝতে পারছি, যে আমরা যে এলিমেন্ট নিয়ে কাজ করতেছি। এখানে যদি আমরা একটা পি নিয়ে কাজ করতাম, পি কে কালার করতে চাইতাম, তাহলে এখানে সরাসরি পি লিখে দিতাম এরকম করে, ঠিক আছে। তো এটা হলো ট্যাগ বা এলিমেন্টের নাম সরাসরি। এখন আইডিটা কি, তো আমরা আইডি তো জানি আইডি কি জিনিস। আমাদের কি ন্যাশনাল আইডি কার্ড থাকে, আমাদের স্কুল কলেজে যেখানে পড়াশোনা করি, ভার্সিটিতে, সেখানে আমাদের আইডি কার্ড থাকে। তো আইডিটা হলো একটা ইউনিক একটা নাম্বার বা একটা সিম্বল, যেটা কিনা একজনের থেকে আরেকজনকে আলাদা করতে হেল্প করে, তাই না, কারোর সাথে কারোর মেলে না, এরকম একটা জিনিস। তো আমরা চাইলে এই যে ট্যাগ বা এলিমেন্টগুলোকে এখানে ব্যবহার করব, তার আমরা কোনো নাম বা আইডি দিয়ে আলাদা করতে পারি, যে আসলে তোমার আইডি হলো এইটা। এটা কেন করতে পারি, যাতে আমরা তাকে পরে আইডেন্টিফাই করতে পারি যে এটাই আসলে ওই জিনিসটা, ঠিক আছে। আমরা কেন নাম ইউজ করি, যাতে আমরা নাম ধরে যদি কাউকে ডাকি তো সে যেন আর কি রিপ্লাই দিতে পারে বা করার জন্য। তাহলে এখানে আমরা আইডিটা কেন ইউজ করব, আরও অনেকগুলো ট্যাগ তো আমরা ব্যবহার করতে পারি, তাই না। আমাদের ডিজাইনে তো যখন বড় হবে তখন আরও অনেক ট্যাগ বা এলিমেন্ট থাকবে। তো সবগুলোর থেকে ওই এলিমেন্টকে যদি আমি আলাদা করতে চাই, যে এই যে নামটা দিলাম, আইডিটা দিলাম, সেটা আসলে অন্য কারোর আর হবে না, তখন আমি তাকে একটা আইডি দিতে পারি। আচ্ছা, একই আইডি কি দুইটা তিনটা আইডি নাম্বার কি একই হওয়া পসিবল? কি বলেন? জি স্যার। এই আইডি নাম্বার, যে ন্যাশনাল আইডি নাম্বার, এই আইডি কার্ড নাম্বার কি বাংলাদেশের দুইজনের কোনো কার্ডের নাম্বার কি একই আছে কখনো? আমরা ডিজাইনের কথা বলতেছি না, আমি বলতেছি আইডি যে নাম্বার। আইডি মেইনলি কি, আইডি তো ডিজাইন না, আইডি মেইনলি একটা আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আইডিটা আসলে কখনো আমাদের ক্লাসে যেমন রোল 2-3 জনের একই হয় না, আইডিটা তেমন কি হয়, একজনের সাথে আরেকজনের কখনো মিলবে না। তার মানে আইডিটা সম্পূর্ণ ইউনিক। তার মানে এখানে কনসেপ্টটাও এরকম, যে যেহেতু আইডি দুইটা কারোর হইতে পারে না,
সুতরাং আমি যদি এটাকে একটা আইডি ডিফাইন করি, সেই আইডিটা আমি অন্য কারোর আর আইডি হিসেবে ডিফাইন করতে পারবো না। তার মানে আইডিতে যে নামটা আমি একবার দিব, সেই নামটা একটা পেজের ভিতরে একবারই ব্যবহার করা যাবে। ঠিক আছে, আইডিটা লিখতে হয় কিভাবে সেটা দেখি। আইডি হলো একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় জানি, একটা স্পেস দিয়ে আইডি অ্যাট্রিবিউটের নাম হলো আইডি, আর তারপরে আমাদের সমান দিতে হবে, ডাবল কলন দিতে হবে, এগুলো আমরা জানি অ্যাট্রিবিউট লিখতে গেলে। এখন আইডির নামটা দিতে হবে। সাপোজ আমি দিলাম যে হেডিং, এটা নাম দিলাম, যেটা হলো একটা হেডিং। তাহলে এইটাকে যদি আমি এবার ধরতে চাই তাহলে কি করতে হয়, সিএসএসে আমাদের এইটার পরিবর্তে তো আমি এখন যদি লিখতে চাই, তাই না, তখন আমি কি করতে পারি, এটা মুছে দিই। আইডি ডিফাইন করার জন্য আমাদের আগে একটা হ্যাশ দিতে হয়, তারপর আইডির নামটা দিতে হয়। তা আইডির নাম কি লিখলাম, হেডিং। আইডির নাম হলো হেডিং। তাহলে দেখেন আইডিতে যে নামটা আছে সেটা আমাকে এখানে দিতে হবে, তার আগে কি দিতে হবে, একটা হ্যাশ দিতে হবে আইডি ডিফাইন করতে। এখন দেখি আমরা যদি রান করি তাহলে দেখেন যে এটা কাজ করতেছে। কেন করতেছে, আমি ওটাকে একটা ইউনিক নাম দিলাম, আর আমি সিএসএসে আবার সেই নাম ধরে বলে দিলাম যে এই নামে যে আইডিটা আছে তার উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তার মানে আইডি আমরা ব্যবহার করলে সিএসএসে অবশ্যই তার আগে একটা হ্যাশ সিম্বল দিতে হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, আইডিটা আমাদের পেজে এরকম বারবার ডুপ্লিকেট হইতে পারবে না, এরকম করে আমরা আইডিটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটা ইউজ করলে এটা আসলে প্রবলেম ক্রিয়েট করে যখন আপনারা আরও ডিজাইন করবেন। এখন হয়তো কালারটা দেখা যাচ্ছে, যখন আপনারা আরও ডিজাইন করবেন তখন দেখবেন এগুলো সমস্যা। আর আসলে আমরা একটা আইডি কেন অনেকগুলোকে দেব, তার জন্য আমাদের আরও সিস্টেম আছে। ঠিক আছে, এখন আমরা যদি ক্লাস নিয়ে আলোচনা করি তাহলে ক্লাসটা আসলে কি বোঝাচ্ছে। আমরা যদি সিম্পল একটা জিনিস বুঝি যে আমরা পড়াশোনা করি, তো সেখানে ক্লাস বলতে কি বোঝায়, আসলে ক্লাস হলো এরকম একটা জিনিস, তাই না, যেখানে দেখা গেল যে ওই একই পড়াশোনা করে বা একই কাজ করে এরকম কিছু মানুষকে একসাথে করা, তাই না। যেমন সাপোজ 10 জন মনে করেন ক্লাস 5-এ পড়ে, 10 জন মনে করেন ক্লাস 10-এ পড়ে, তাহলে ওই 10 জনকে আলাদা করা, ওই স্কুলে অতগুলো স্টুডেন্টের ভিতরে ওই 10 জনকে আলাদা করা, যে এরা হলো ক্লাস 10, ঠিক আছে, এরা হলো ক্লাস 12, তাহলে অন্য স্টুডেন্টকে থেকে একটু আলাদা করে ফেলা। কিন্তু সেখানে কিন্তু অনেক পার্সন থাকতে পারে। ঠিক আছে, ক্লাস 10 বললে কি ওই ক্লাসে যতজন আছে সবাই তো। আচ্ছা, তাহলে আমরা ক্লাস মানে বুঝতেছি যে কোনো একটা শ্রেণী যেখানে অনেকগুলো আমার আইটেম থাকতে পারে, সেটা মানুষ হতে পারে, সেটা বিভিন্ন কিছু হতে পারে। দেখা গেল এক ধরনের গাছ আছে 5টা, আরেক ধরনের গাছ আছে 10টা, তাহলে আমরা কি 2টা ক্লাসে ভাগ করতে পারি, যে এই ধরনের গাছ এই 5টা, এই ধরনের গাছ এই 5টা। ঠিক আছে, তাহলে আমরা যদি চাই যে আমরা কোনো এলিমেন্টগুলোতে, অনেকগুলো এলিমেন্টে একই ধরনের স্টাইল আমরা বারবার না লিখে একটা স্টাইল লিখব যেটা কিনা অনেকবার ব্যবহার করা যাবে, তাহলে এরকম কোনো কাজে আমরা ক্লাসকে ব্যবহার করব। তো ক্লাসকে কিভাবে ইউজ করতে হয় যদি আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেখাই। তো ক্লাসও একটা অ্যাট্রিবিউট, সুতরাং GRAPS, তো ক্লাসও হলো একটা অ্যাট্রিবিউট, সুতরাং আমাকে ক্লাসটাও এভাবে লিখতে হবে। এখানে একটা নাম দিলাম যে সাপোজ প্যারা। এখন আমি এটার জন্য একটা সিএসএস লিখি। তো সিএসএস লিখতে গেলে ক্লাসের জন্য আমাদের দিতে হয় একটা ডট, তারপরে সেই ক্লাসের নাম লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করলাম, আইডির জন্য আমাদের হ্যাশ দিতে হবে, তারপর আইডির নামটা দিতে হবে, আর
ক্লাসের জন্য কি করতে হবে, আগে একটা ডট দিতে হবে, তারপর ক্লাসের নামটা লিখতে হবে। আচ্ছা, যদি আমি এখন এটাকে রান করি তাহলে দেখব এই যে ক্লাসের জন্য এটা স্টাইল হয়ে গেছে। এখন এটা আমরা মাল্টিপল চাইলে ইউজ করতে পারি। আমি চাচ্ছি লেখা আলাদা হতে পারে, সাপোজ আমি চাচ্ছি যে অন্য কিছু লেখা কিন্তু আলাদা আলাদা জিনিস, তারপরেও সবগুলোর স্টাইল হবে একই রকম। তখন আমি একটা ক্লাস ডিফাইন করে সবাইকে সেই ক্লাসটা বলে দিতে পারি, তাহলে অন্য সবগুলো একই স্টাইল হবে। ক্লিয়ার? আইডি বা ক্লাস কিভাবে কাজ করতেছে বা আমরা এখানে কিভাবে ব্যবহার করব বা সিএসএস এ কিভাবে লিখব, কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমরা কিভাবে একটা ক্লাস ডিফাইন করতে হয়, কিভাবে আইডি ডিফাইন করতে হয় এবং কেন ব্যবহার করতে হয় সেগুলো আমরা দেখলাম। এখন এই জিনিসগুলোকে কাজে লাগাই আমাদের এরপরে আমরা যত ডিজাইন করব সেগুলো আমাদের এইগুলোকে কাজে লাগায় করতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস খুব খুব ব্যবহার হয়। ঠিক আছে, তো এটা আমি একটু কমেন্ট করে রাখি, আপনাদের কাছে এটা থেকে যাবে। এখন আমরা দেখি যে কিভাবে এরকম একটা লেআউট আমরা HTML CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারি। ডিজাইনটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে, তারপরেও ব্যাপার না, আমরা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ব্যাপার হলো প্রথমে আগে কোনো একটা ডিজাইন আপনাকে যদি একটা ডিজাইন দিয়ে কাজ করতে বলা হয় তাহলে সেটা নিয়েই কাজ শুরু করা যাবে না। সেটা আগে ক্লিয়ার হইতে হবে যে আসলে কি করতে হবে আমাকে, বা সেটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তারপরে একটা বললাম সাথে সাথে কোডিং শুরু করে দিয়ে আটকায় গেছেন, এটা করা যাবে না কখনো। আগে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তো ব্যাপার হলো এখানে আমি দেখতেছি যে আমার কয়েকটা সেকশন বানাইতে হবে, তাই না? কি একটা সেকশন, একটা সেকশন, তারপরে এই সবগুলো মিলিয়ে একটা সেকশন, তাই না? এই সবগুলো মিলিয়ে একটা সেকশন, আর এই আর একটা সেকশন। তার মানে আমি দেখতেছি কি আমার রো বরাবর 3টা সেকশন হবে, আর 2 নম্বর যে সেকশনটা তার ভিতরে আবার 2টা সেকশন থাকবে, একটা লেফটে একটা রাইটে, তাই না? এরকম তো এই ডিজাইনটা, যে আমার মেইন 3টা সেকশন থাকবে, তার ভিতরে দ্বিতীয়টার ভিতরে আবার 2টা সেকশন থাকবে, একটা ছোট একটা বড়। তাহলে এইটা কিভাবে, এটা একটু মনে মনে খেয়াল রাখেন, এটা কিভাবে ডিজাইন করতে হবে সেটা আমরা যদি দেখি তাহলে আমরা HTML5 যে পড়ে আসছি, আপনাদের দেখতে বলছিলাম, দেখছিলেন একটু? HTML5 এ নতুন একটা ট্যাগ অ্যাড করা হয়েছে যেটার নাম হলো সেকশন। তো এই ট্যাগটার আসলে কোনো কাজ আছে সেটা না, ঠিক আছে? আচ্ছা, কিছু ট্যাগ যেগুলো খুব কমন ইউজ হয় আমি একটু লিখে দিচ্ছি। কমন ইউজ হয় যেগুলো, সেগুলো হলো সেকশন, হেডার, ফুটার, আর্টিকেল, অ্যাসাইড, কন্টেন্ট নামে একটা আছে নাকি খেয়াল নেই, অনেকদিন কাজ করি না। ডিপটা খুব ইউজ হয়, ডিপটা অবশ্যই HTML5 এর তা না, ডিপটা আগে থেকেই ছিল। তো আপাতত ধরে রাখি এইগুলা, ঠিক আছে? ন্যাপ আপাতত ধরি এইগুলা, ঠিক আছে? এখন এটা যে লিখলে যেমন আমাদের IMG ট্যাগ, তারপর আমাদের অ্যাঙ্কর ট্যাগ, যেগুলোর কোনো কাজ ছিল, বা টেবিল, যেগুলো আমরা লিখলে কি বোঝাতাম যে আমরা কোনো কিছু তৈরি করতে চাচ্ছি।
তো এটা লিখলেই যে কিছু হয়ে যাবে ওইগুলার মতো এরকম না, কিন্তু এটা আসলে কেন ব্যবহার হয়, এটা একটা সেকশন ওয়াইজ বোঝানোর জন্য। যে সাপোজ আমি এই যে ফার্স্টে আমি যদি একটা ডিজাইন চিন্তা করি, তাহলে আমার এই ডিজাইনটার এটা কি, এই সেকশনটা হলো হেডার, তাই না? আর হেডারের ভিতরে এইটা হলো একটা কন্টেন্ট, টোটাল কন্টেন্ট। তার মানে আমার ওয়েবসাইটে বা ওয়েব পেজে আমি যদি এখানে একটু দেখি, সাপোজ W3 স্কুলসের ওই ওয়েবসাইটটা, সাপোজ আমি এই যে লার্ন সিএসএস এ ক্লিক করলাম, দেখেন একটা ওয়েবসাইটে যে সেকশনটা ওপরে আমরা দেখি এবং যেটা প্রায় কমনই থাকে সবসময়, সেই সেকশনগুলোকে আমরা বলি হেডার। ঠিক আছে, এখন যদি আমি অন্য একটা লিঙ্কে ক্লিক করি, তাহলে দেখেন শুধু এইখান থেকে এইটুকু যে সেকশনটা, এইটুকু চেঞ্জ হয়ে যাবে, বাকিটা কিন্তু সেম থাকবে। এই যে লিঙ্কগুলো, এটা চেঞ্জ হবে না, উপরের এই মেনু আর এই যে লোগো, এগুলো চেঞ্জ হবে না, এগুলোও চেঞ্জ হবে না। দেখেন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে শুধু চেঞ্জ হচ্ছে আমার এইখানে, দেখেন এখানে অন্যরকম লেখা চলে আসছে, উপরে যা ছিল তাই আছে, পাশে যা ছিল তাই আছে। আমি যদি নিচেই যাই, তখনও দেখতেছি এটুকু ঠিক আছে। তাহলে এই যে সেকশনগুলোকে আমাদের কিভাবে ভাগ করতে হবে, আমরা উপরটাকে বলবো হেডার, এটাকে বলবো ফুটার, নিচেরটাকে যেটুকু জায়গা চেঞ্জ হচ্ছে এটাকে বলবো কন্টেন্ট, আর এটা হলো সাইড বার, যেটা এই যে অ্যাসাইড বললাম। ঠিক আছে, এটা হলো সাইড বার, সাইড বার মেনু। ঠিক আছে, সাইড বারের ভিতরে আমরা আবার মেনু করতে পারি। আচ্ছা, তাহলে আমি যদি এই প্রথম সেকশনটাকে বোঝানোর জন্য এটাকে বললাম হেডার, এটা সবার নিচে আছে এবং এটাও কমন থাকে, তাহলে এটাকে বলতেছি ফুটার, আর এটা হলো কন্টেন্ট। তো কন্টেন্টের ভিতরে আবার এটা কি, এটা হলো অ্যাসাইড, এটা হলো সাপোজ আর্টিকেল বললাম বা কন্টেন্ট বললাম আর কি। ঠিক আছে, এটা তাহলে আমরা বুঝতে পারলাম। এখন এইটা লিখলেই কোনো কিছু হয়ে যাবে না, কিন্তু এটা লিখলে আসলে বোঝা যাবে যে এইটা হলো এই জিনিসটা। যেমন আমার প্রথম সেকশনটা কি, হেডার, তো আমি হেডার বোঝানোর জন্য আমি হেডার ট্যাগটা ইউজ করতেই পারি। তাহলে একজন যে ডিজাইন করতেছে বা পরে দেখবে সে ইজিলি বুঝতে পারবে, ও আচ্ছা এটাই হলো হেডার। ঠিক আছে, তো আমি একটা সেকশন নিলাম, নেয়ার পরে আমি আরেকটা সেকশন নিতে হবে, তো সেটা আমি সেকশন নামে নিই, একটা ট্যাগ, এগুলো HTML5 এর ট্যাগ, আর নিচেরটা কি ছিল, ফুটার। তাহলে আমার যে প্রথম 3টা সেকশন ছিল, সেই 3টে সেকশন আমার নেওয়া হয়ে গেছে না? হ্যাঁ, এটা কেটে দিলাম। আমার উপরে একটা অংশ ছিল, মাঝে একটা অংশ ছিল, আর নিচে একটা অংশ ছিল, তাই না? তাহলে আমার 3টা সেকশন নেওয়া শেষ না? নেওয়া শেষ। এখন আমার এই যে দ্বিতীয় যে সেকশনটা, এটার ভিতরে আমার আবার 2টা সেকশন ছিল, তাহলে পাশেরটাকে আমরা কি বলতে পারি, অ্যাসাইড। ক্লিয়ার? আর এই পাশেরটাকে আমরা সেকশনও বলতে পারি। ঠিক আছে, আমরা ডিবও বলতে পারি। আসলে এটা হলো পুরো জিনিসটা একই রকম, শুধুমাত্র একটা থেকে আরেকটা সেপারেট করা, এই ছাড়া এগুলোর আসলে কোনো কাজ নেই। মানে এটা বললেই যে কিছু হয়ে যাচ্ছে, কোনো কিছু দেখাবে এরকম না। ঠিক আছে, কিন্তু এগুলোর কাজ কি, জাস্ট এই একটার থেকে আরেকটা আলাদা করা। যেমন আমি প্রথমে এই সেকশনটা কীরকম দেখেন তো, সেটা বারবার ক্লোজ হয়ে যাচ্ছে কেন? এই যে সেকশনটা, এটা হলো পুরো জায়গাটা এখানে ই করে রাখছে না, ব্লক হয়ে আছে না? এখানে তো আর অন্য কিছু নাই, তাহলে এই একটা এরিয়া,
আবার এই যে এখান থেকে এই পর্যন্ত এটা আর একটা এরিয়া, পুরো জায়গাটা দখল করে রাখছে, আর নিচেরটাও তাই। তাহলে এই সেকশনগুলোকে আমরা আলাদা বোঝানোর জন্য যে আসলে এইটাই একটা, আর কোনো কিছু নিচের কোনো কিছু উপরে যাবে না, উপরে কোনো কিছু নিচে আসবে না, এরকম আমরা আলাদা ভাগ করার জন্য আমরা হলো এখানে এগুলো ডিফাইন করছি। ঠিক আছে, এখন আমরা যদি একটু সেভ করি, করে আমরা যদি এটা রিফ্রেশ দিয়ে দেখি, তাহলে দেখবেন কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা বোঝার জন্য এগুলোর ভিতরে একটু কোনো লেখা দিই, যে সাপোজ হেডার, এটা হলো সাইড বার, আচ্ছা তাহলে আমরা যেহেতু কিছু বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি প্রথমটার ভিতরে লিখে নিলাম হেডার, এই যে পাশে যেটা দেখা যাবে তার ভিতরে লিখলাম সাইড বার, এখানে লিখলাম কন্টেন্ট, আর এখানে লিখলাম ফুটার। এখন আমি যদি দেখি যে এটা আসলে কেমন হচ্ছে, তাহলে দেখতেছি সব এরকম করে চলে আসছে, আসলে বোঝার মতো কোনো উপায় নেই। এখন আমাদের এইরকম ডিজাইন যেটা আমরা দেখলাম ছবিতে, ওরকম নিয়ে আসতে গেলে আমাদের কিছু সিএসএস লিখতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে হেডার তো আবার দুটো তিনটে থাকবে না, থাকবে ফুটার তো দুটো তিনটে থাকবে না, আবার সাপোজ এই যে আমি এখানে একটা নাম দিব, সাপোজ কন্টেন্ট, এটা তো দুটো তিনটে থাকবে না, আরও অনেক কিছু থাকতে পারে কিন্তু এগুলো থাকবে না। তো যেহেতু এটা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং আমি এখানে ক্লাস না ইউজ করে আইডি ইউজ করতে পারি। হেডার, এটার একটা আইডি দিলাম, কন্টেন্ট, যে কোনো নাম দিতে পারি, সেকশন। তো এরকম স্পেস দেবেন না, ঠিক আছে, স্পেস দিলে কিন্তু এটা দুইটা হয়ে যাবে। ঠিক আছে, স্পেস দেবেন না, হয় এরকম হাইপেন দেবেন, না হলে আন্ডারস্কোর দেবেন। তো আমি আন্ডারস্কোর দেওয়াটা বেশি প্রিফার করি। এখানে একটা আইডি দিলাম, নাম হলো সাইড বার। এখানে একটা আইডি দিলাম কন্টেন্ট। আইডি কেন দিচ্ছি, জাস্ট এগুলোকে যেন আমরা ধরে স্টাইল করতে পারি। ঠিক আছে, একটা নাম দিয়ে নিচ্ছি ফুটার। এখন আমার HTML লেখা শেষ, আমি CSS এর ভিতরে আসব। এখন এটা যেতে আমার লাগছে না, আমি কি করতেছি, হেডার। তো হেডারের ভিতরে আমি কি করব, যেহেতু আমরা এখানে কিছু লিখি নাই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য লিখতে হয় ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, তারপরে সাপোজ এটা দিলাম। আচ্ছা, একটা হাইট যদি দিই যে কতটুকু বড় হবে, তাহলে দিলাম 100 পিক্সেল। ঠিক আছে, এরপরে আমাদের কি ছিল, কন্টেন্ট সেকশন, তাই না? কন্টেন্ট সেকশন, এটা আমরা যদি একটা হাইট দিই, আচ্ছা এখানে আমরা কালার কেন দিব না, সেটার কথা হলো যে আমার যেহেতু এর ভিতরে দুইটা সেকশন, তাহলে এই দুইটা সেকশনকে আলাদা দেখানোর জন্য কালারটা তো আমি এইটা সাইড বারে একটা দেবো, কন্টেন্ট একটা দিব, তাই না? এই জন্য কালারটা আমি এখানে দিচ্ছি না, এটা জাস্ট হাইটটা বলে দিলাম। কেন, যাতে আমি ওই দুটাতে এই একই হাইট ব্যবহার করতে পারি। দেখেন কিভাবে করতেছি। আচ্ছা, একটার নাম কি জানি, সাইড বার।
আমি এটা জাস্ট কপি করে নিয়ে আসলাম, চেঞ্জ করতেছি পরে। আরেকটার নাম কি, কন্টেন্ট, আরেকটা কি, ফুটার। তো হেডার আর ফুটারের কালারটা একই থাক, হোয়াইট একই থাক। আর এখানে দেখেন, এখানে আমি দিলাম এরকম, সাপোজ দিলাম এরকম। এখন যদি আমি এটা রান করাই তাহলে দেখেন কীরকম হয়েছে। যে আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম আসলে অনেকটা হয়েছে, কিন্তু এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমার এই জিনিসটা কি হওয়া উচিত ছিল, এটা হলো এই পাশে ছোট করে আসবে, আর এই কন্টেন্ট যেটা এটা আসলে ডান পাশে আসবে, তাই না? আর সাইড বারটা এটা বাম পাশে আসবে। এখন আমাদের তো এটা কি করতে হবে, পুরাটুকু জায়গা নিয়ে তো আসলে হবে না। আমার এই যে ব্লু যে এই যেটা বেগুনি যেটা, এটা কি আমার হোয়াইট, এটা ওপর নিচে হলো হাইট, লেফট রাইটে হলো হোয়াইট, তাই না? তো আমার হোয়াইটটা কম হবে না? হোয়াইটটা তো এখন 100% আছে, মানে পুরোটা জায়গা জুড়ে আছে, কিন্তু আমার হোয়াইটটা তখন কম হবে না? তাহলে আমি এটাকে কি বলবো, সাপোজ 30% দিলে কি হবে, এই কিছু না বলে দিলে তো অটো 100% থাকে, তার মানে এখন যতটুকু জায়গা আছে সেটা 100%। আর এখানে বলে দিলাম 70%, তার মানে পুরো 100% হলো না, এটা 30%, এটা 70%। এখন দেখতেছি যে এটা 30% ঠিক হয়েছে, এটা 70%ও হয়েছে, কিন্তু এই কন্টেন্টটা আসলে এই 30-র পরের থেকে হয়নি, নিচের থেকে হয়েছে। তো আমরা যদি চাই যে কোনো একটা সেকশনকে জোর করে এদিকে ওদিকে সরাবো লেফট রাইটে, তাহলে আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হলো ফ্লট। ঠিক আছে, তো ফ্লটটা আমরা কি বলে দিতে পারি, ফ্লটটা হলো আমরা কোথা থেকে শুরু হবে, কোন পাশ থেকে শুরু করবে সেটা আমরা বলতে পারি। তাহলে আমি এটা দিলাম ফ্লট লেফট, মানে লেফটের থেকে শুরু হবে। যদি বলে দিই, দেখি কি হচ্ছে, একটা একটা করে দেখাই। এখন এটাকে ফ্লট লেফট বলে দিলাম, তখন এটা এখানে চলে আসছে, কেন এটা কিন্তু আমি বলিনি, কিন্তু আমরা ফ্লটিং করলে আমরা ফ্লটটা যদি আবার ক্লিয়ার না করে দিই তাহলে পরেরগুলোর ওপরেও এই অ্যাকশনটা পড়ে, এই জন্য এটা কিন্তু ডিফল্ট লেফট হয়ে গেছে। ঠিক আছে, এটাও ডিফল্ট লেফট হয়ে গেছে। এখন এটাকে যদি আমি বলি ফ্লট লেফট, তাহলে কি হচ্ছে, তাহলে দেখেন এটাও লেফট থেকে আসছে, এটাও লেফট থেকে আসছে, এবং এটার পুরো জায়গাটা দখল করে আছে। ঠিক আছে, তার মানে আমি প্লেস অনুযায়ী বসাতে পারছি। এখন আমি যে কথাটা বলতেছিলাম, যে আমরা তো দেখলাম যে যখন একটা ফ্লোট করলাম তখন অন্য আরেকটাও অটো ফ্লোট হয়ে গেল, তার মানে এই প্রভাবটা নিচে থেকে যায়। একটা ফ্লোট করলে সেটাকে ক্লিয়ার করে দিতে হয়। তো ক্লিয়ার করার আমাদের কি সিস্টেম, যেখানে আর কি ফ্লোটিংটা হচ্ছে, ফ্লোটিংটা কোথায় হচ্ছে, এখানে না, এই দুটার জন্যই তো ফ্লোটিং হচ্ছে। তো যেখানে আমরা ব্যবহার করছি তার শেষে, সেটা শেষ হওয়ার সাথে সাথেই, বা সেই সেকশনটা শেষ হওয়ার সাথে সাথেই এখানে দিলেও হবে। আমাদেরকে সাপোজ একটা ক্লাস দিয়ে আমরা ইউজ করে রাখবো, যাতে আমরা বারবার ব্যবহার করতে পারি, কারণ আমাদের ফ্লোটিং অনেকবার ইউজ করা লাগতে পারে। তো আমরা একটা ক্লাস নিলাম ক্লিয়ার, সেই ক্লাসটা আমরা কি করব, ডট ক্লিয়ার, তাই না? ক্লাস এভাবে ডিক্লেয়ার করতে হয়, আমরা একটু আগে দেখছি।
এখানে লিখতে হয় ক্লিয়ার বোথ, তার মানে দুই দিক থেকেই আসলে এই ফ্লোটিংটা থাকবে না। ঠিক আছে, এটা লিখলে দেখেন আমাদের কোনো পরিবর্তন এখন দেখা যাবে না, কিন্তু আসলে এই যেটা অটো কাজ করতেছিল এইটা আর নেই। কে কি বললো? আচ্ছা, এখন আমাদের ওই প্রবলেমটা তো সলভ হইল, কিন্তু আমাদের হাইটটা দেখেন এই পর্যন্ত আসার কথা, সেটা আসেনি। তো আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা দুটাতেই বলতে পারি হাইট 350 পিক্সেল, এটাই 350 পিক্সেল, এটা 350 পিক্সেল। দেখেন আমি লিখি, তাহলে এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, কিন্তু এখানে আসলে একটু সমস্যা আছে। সমস্যাটা কি? আমি যদি বলি যে এই সেকশনটা একটু ছোট হয়ে গেছে, এটা 350 না হয় 450 হবে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে একবার চেঞ্জ করতে হবে, আমাকে এখানে একবার চেঞ্জ করতে হবে। আর এটা তো আমি লিখছিলাম, তারপরে আমি এখানে আবার সেই যখন লিখলাম তাহলে 2-3 বার আমাকে চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু আমি চাইলে এটা একবার চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? আমি যদি এখানে বলতাম যে এটা ইনহেরিট, এখানে সংখ্যাটা না বলে যদি বলতাম ইনহেরিট, এবং এখানে 450 পিক্সেল করে দিতাম, তাহলে দেখেন এক জায়গায় চেঞ্জ করলেই কিন্তু দুই জায়গায়, সব জায়গায় চেঞ্জ হয়ে যেত। এখানে যতগুলো ভাগ থাকতো না কেন সব জায়গায় চেঞ্জ হয়ে যেত। তাহলে ইনহেরিটটা আসলে কি কাজ করতেছে? ইনহেরিটটা হলো এই দুটো সেকশন আসলে এই সেকশনের ভিতরে আছে না? একটু খেয়াল করেন, সাইড বার আর কন্টেন্ট সেকশনের ভিতরে আছে না? এই যে সাইড বার আর কন্টেন্ট সেকশনের ভিতরে আছে না? তাহলে এটাকে যেহেতু আমি হাইট দিয়ে দিয়েছি, তাহলে এই দুটো কি চাইল্ড, আর এটা হলো প্যারেন্ট সেকশন। তো ইনহেরিট বললে কি করে? ইনহেরিট বললে তার প্যারেন্টে খোঁজে যে এই জিনিসটা প্যারেন্টে আছে নাকি। কেউ কি কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা যেটা কথা বলতেছিলাম যে ইনহেরিটটা আসলে কি, মানে আমি কি করলাম যে কন্টেন্ট সেকশনে 450 পিক্সেল লিখলাম, আর এইখানে আমি আর বলে দিলাম না, যে সংখ্যাটা উল্লেখ করে বলে দিই নাই যে কত। এখন ইনহেরিট বলছি, তো ইনহেরিটটা কি করে আমরা যদি একটু দেখি, এই সাইড বার আর কন্টেন্ট আসলে কন্টেন্ট সেকশনের ভিতরে, তাই না? এই সাইড বার আর কন্টেন্টটা কি কন্টেন্ট সেকশন, এই এলিমেন্ট বা এই ট্যাগের ভিতরে না? তার মানে কি এই দুটো হলো চাইল্ড, আর এটা হলো প্যারেন্ট সেকশন, এটা, আর এই দুটো হলো চাইল্ড সেকশন। তো কোনোটা যদি আমি ইনহেরিট বলে দিই, তখন কি করে ওইটা আসলে ওর প্যারেন্টের কাছে খুঁজতে চেষ্টা করে। ঠিক আছে, এখানে হাইট ইনহেরিট বলছি মানে এর প্যারেন্টকে, সাইড বারের প্যারেন্টকে তার হাইট কত সেটা খোঁজে। তো তার হাইট যেটা, সেই হাইটটাও অটো এখানে বসে যায়। তো ইনহেরিট মানে হলো যে এই পূর্বসূত্রে পাওয়া আর কি। ঠিক আছে, যেমন এই যে আমাদের জমি জায়গা টাকা পয়সা, যেমন একজনের থেকে আরেকজন তার ছেলে মেয়ে পায়, এরকম ইনহেরিটটা আসলে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া। ঠিক আছে, তার প্যারেন্টের থেকে ইনহেরিট করা। বুঝতে পারছেন? তার মানে আমরা যদি হাইট বা ওয়াইট কোনো জায়গায় ইনহেরিট কথাটা লিখি, ইনহেরিট মানে হলো যে তার প্যারেন্টের যেটা আছে সেটা অথবা ডিফল্টটা। ঠিক আছে, তার প্যারেন্ট সেকশনে যেটা থাকবে সেটা। তার মানে এখানে হাইটটা আমি ইনহেরিট বলে দিলাম, মানে এটার হাইটও 450 পিক্সেল পাচ্ছে। এখানে হাইট ইনহেরিট বলে দিছি মানে এর হাইটটাও 450 পিক্সেল পাচ্ছে। এই জন্য দেখেন দুটাই সমান হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এরকম করে আমরা অনেকগুলো ডিজাইন করে ফেলতে পারবো। আমি এই জায়গাটা একটু আবার বলে দিই আমরা কি করলাম,
যে আমরা যদি চাই যে কোনোটা আমরা জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে বসাবো, কারণ আমরা দেখব এরকম কোনো এলিমেন্ট ডিক্লেয়ার করলে সেটা আসলে সব নিচে নিচে আসবে। তো আমরা যদি এরকম একটার পাশে আরেকটা বসাতে চাই তখন আমাদের একটা টেকনিক ইউজ করতে হয়, সেই প্রপার্টিটা হলো ফ্লট ইউজ করে আমরা এইটা বলে দিতে পারি যে কোথা থেকে হবে। তো আমরা দুটোই লেফট দিলাম। এখন আপনি বলতে পারেন যে এটা তো আমার রাইটে আছে, তাহলে এটাও লেফট দিলাম কেন? ব্যাপারটা হলো লেফট মানে এই ফ্লটিংটা শুরু হবে লেফট থেকে, তার মানে আমার এই যে ভায়োলেট যে সেকশনটা সেটা লেফট থেকে শুরু হয়েছে, আর এই যে সেকশন এটাতেও আমি ফ্লট লেফট দিছি, তার মানে এটাও এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তার মানে যদি কোনো গ্যাপ থাকে সেটা রাইটে থাকবে। এই জিনিসটা আমি আপনাদের একটু বোঝাচ্ছি। যদি আমি এটা 60% করে দিই, 60% করে দিই, তাহলে আমার 90% হলো, তাহলে আমার 10% জায়গা খালি থাকবে না? দেখেন, যেহেতু আমি এটাও ফ্লট লেফট করছি এটাও ফ্লট লেফট করছি, সুতরাং দুটোই লেফট থেকে শুরু হয়েছে, এই জন্য ফাঁকা জায়গাটা কিন্তু রাইটে। ভালো করে খেয়াল করেন, ফাঁকা জায়গাটা কিন্তু রাইটে। কেন? কারণ এটাও লেফট থেকে 30% আর এটাও লেফট থেকে মানে কি ওই 30%-এর পরের থেকে 60%, তার মানে 90% এই গেল, 10% জায়গায় এখানে। যদি আমি এটাকে রাইট দিতাম, ফ্লট রাইট, তাহলে এটা রাইট থেকে শুরু হইতো আর এই গ্যাপটা ফাঁকা জায়গাটা মাঝখানে থাকতো এইখান থেকে। দেখেন আমি যদি রাইট দেই, তাহলে দেখেন ফাঁকা জায়গাটা মাঝখানে চলে আসছে। এখন বুঝতে পারছেন যে ফ্লটটা আসলে কিভাবে কাজ করতেছে? এটা লেফট দিলে কেন কাজ করছে? কারণ যেহেতু দুটো মিলে 100% ছিল, তাই বোঝা যাচ্ছিল না যে আসলে কোন পাশ থেকে। আপনি যে পাশ থেকে চাবেন যে আমি এটা এই পাশ থেকে বসাবো, লেফটটা ফ্লটটা লেফট বা রাইট সেদিকে দিতে হবে। তা আমি এটা করছি লেফট, এটা করছি রাইট, তার মানে আমার ফাঁকা জায়গার যতটুকু আছে সেটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে, আর এটাও যদি ফ্লট লেফট এটাও ফ্লট লেফট করি, তাহলে ফাঁকা জায়গাটা রাইটে চলে যাবে। আর আমি যদি এটাও মিলে আবার 70 করে দিই, তাহলে আসলে বোঝা যাবে না যে লেফট থেকে হচ্ছে কি রাইট থেকে হচ্ছে, পুরো জায়গাটা দখল করে আছে। ক্লিয়ার? আর ফ্লটিং ইউজ করলে আমাদের সেই ফ্লটটা উঠাই দিতে হয়, না হলে পরের সেকশনগুলোতে সমস্যা করে। সেজন্য আমরা কি করলাম, একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। এটা বললেই আসলে কিছু হচ্ছে না, তো এর জন্য আমরা একটা সিএসএস লিখতে হবে। তো আমি সিএসএসে এই ক্লাসটা যেহেতু ডট দিয়ে লিখতে হয় আমরা পড়ছি, সেটা দিয়ে লিখে ক্লিয়ার বোথ করে দিলাম। এটা আমাদের ম্যান্ডেটরি, এটা লিখতে হয়। লিখলে এই যে আমরা ফ্লটিং করলাম সেই ফ্লটিংটা থাকে না। তো কোথায় লিখতে হবে? যেখানে ফ্লটিংটা শেষ হয়েছে। তো ফ্লটিংটা শেষ হয়েছে কোথায়? এই সেকশন এইটার পরে, কারণ এর ভিতরে আমি ফ্লটিং করছি, এর ভিতরে বাইরে তো নাই। সুতরাং আমি এটা এখানে কল করতে পারি, আবার চাইলে আমি এটা এই ফ্লটিংয়ের পরে এখানে দিতে পারি। ঠিক আছে, তার মানে ফ্লটিংটা যেখানে থেকে আর থাকতেছে না, থাকার দরকার নেই, সেখানে আমি ওইটা কল করব। ঠিক আছে, তো এটা একটু চেষ্টা করলে পারবেন, আর নিজেরা এরকম আরও অনেকগুলো লেআউট চেষ্টা করবেন। ঠিক আছে।